আমি তো সার্চ করি, এই যে দেখেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স প্রথমে চলে আসছে। তো আপনারা জাস্ট এটা সার্চ করে এখান থেকে এটা পাইতে পারেন, তবে এটা আর কি আপনাদের খুব একটা বারবার যে দেখতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা আর কি একবার মাথায় রাখলে বুঝতে পারবেন। তো এখানে আজকে আমরা বেশ কিছু জিনিস দেখবো কমিউনিটি গাইডলাইনের ভিতরে। এই যে আপনার স্প্যাম এন্ড প্র্যাকটিসেস, সেনসিটিভ কন্টেন্টের ইস্যু, তারপর ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট, তারপরে রেগুলেটেড গুডস, এই ব্যাপারগুলোতে আমরা দেখবো এবং সবকিছু নিয়ে অল্প করে আলোচনা করবো। ঠিক আছে? তো নেক্সট প্রথমে আপনাদের আজকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর ক্লাসটা হচ্ছে। ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের কাজটাও মানে প্রথম ক্লাসে দেখানো হয় অনেক সময় যদি টাইম থাকে। হ্যাঁ, কিন্তু এইটা যেহেতু আজকে আপনাদের ফরহাদ স্যার যেহেতু ক্লাস কন্টিনিউ করবে, তো আমি আর কি ওইটা আর কি আমি আজকে নিব না। হ্যাঁ, ফরহাদ স্যার নেক্সট ক্লাসে যেখানে চ্যানেল ক্রিয়েট করতে হবে ওইগুলো দেখাবে এবং কিভাবে আপনার ভিডিও আপলোড করবেন, ভিডিও এসইও করবেন, সবকিছু দেখাবে। ঠিক আছে? তো আমরা তো ইউটিউব তো সবাই চিনি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা কি কেউ জানি প্রথম ইউটিউব বাংলাদেশে মানে কবে থেকে ইউটিউব আসছে? না স্যার। আচ্ছা, মোস্ট প্রবাবলি আপনার বাংলাদেশে যখন আর কি প্রথম ইন্টারনেট আসে 2002 সালের দিকে আর কি মোটামুটি ইন্টারনেট আরো আগে আসছে, কিন্তু ওই সময় আর কি বলা যায় যে পাবলিকলি ইউজ হওয়া শুরু হয়। হ্যাঁ, তো 2002 সালে আপনার বলা যায় যে ইউটিউব বাংলাদেশে ওই সময় প্রথম আসে। তারপরে আপনার কিন্তু সব থেকে ভালো পজিশন আর কি, সব থেকে ইউটিউব তো ধরেন যে এখন এখন তো ধরেন যে সবকিছুতে আপনার আমরা ভিডিও দেখতে গেলে প্রতিদিন একবার দুইবার ইউটিউবে কিন্তু সবাই ম্যাক্সিমামই যায়, তাই না? তো জি। বলা যায় যে ইউটিউবে সব থেকে আপনার রাজত্ব, যেটা আর কি বলা যায় রাজত্ব শুরু হয়েছে 2009 সাল থেকে। আর এটার পিছনে একটা কারণ ছিল আমাদের আগে যে সকল, এখন তো টেলিভিশন খুবই কম দেখি আমরা, নিউজ দেখার জন্য ছাড়া মনে হয়, নিউজ আর খেলা দেখা ছাড়া মনে হয় টিভি খুব কম দেখা হয় সবাই, তাই না? সবাই আর জি। কি যেটা দেখে ইউটিউব বা ফেসবুক, এই সকল জায়গাতে, এই সকল প্ল্যাটফর্ম থেকে, অনলাইন প্ল্যাটফর্ম গুলো থেকে কিন্তু দেখে নিচ্ছে আমরা। তো আগে যেটা হয়েছিল 2009 সালের দিকে, তখন হচ্ছে যে আমরা টেলিভিশনে যখন আপনারা কোনো নাটক বা অন্য কোনো সিনেমা দেখতাম, তখন কিন্তু বলা যায় যে 10 মিনিট পর পর 15 মিনিটের অ্যাডভার্টাইজ হতো, তাই না? জি। প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজ হইতো। আর ওই সময় আর কি ইউটিউবে কিন্তু কোনো অ্যাডভার্টাইজ ছিল না, যদিও এখনকার পরিস্থিতিটা আলাদা, এখন ইউটিউবে প্রচুর অ্যাড আসে। তারপরেও বলা যায় যে আপনার টেলিভিশনের থেকে এখনো কম আসে। তো তখন আর কি মানুষজন আর কি যখন জানা শুরু করলো যে না, একটা প্ল্যাটফর্ম আছে যেটাতে আমরা ইন্টারনেটের মাধ্যমে আর কি শুধুমাত্র বাংলাদেশে না, বিভিন্ন ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির নাটক, সিনেমা বা মিউজিক ভিডিও বা কার্টুন ভিডিও সবকিছু আমরা একসাথে পাচ্ছি। একটা প্ল্যাটফর্ম আছে যেখানে অনলাইন আপনার কিছু করতে হবে না, অনলাইন স্ট্রিম করতে পারবো। তো আর সব থেকে বড় ব্যাপার যে অ্যাডভার্টাইজ দেখায় না, তখন কিন্তু মানুষজন আস্তে আস্তে ওইদিকে কনভার্ট হওয়া শুরু করছে। হ্যাঁ, 2009 সাল থেকে আস্তে আস্তে মানুষজন সবাই ইউটিউবের দিকে আস্তে আস্তে আহ, ওরা ইউজ টু হওয়া শুরু করলো। তো এখন দেখ, যদিও আপনার ইউটিউবে এখন অ্যাডভার্টাইজ দেখায়, যেটা আগেও বললাম। তো বলা যায় যে ইউটিউবে আপনার বাংলাদেশে ভালোভাবে স্টাবলিশ হয়েছে 2009 সালে। আর আমরা কি জানি যে পৃথিবীর সব থেকে বড় সার্চ ইঞ্জিন কোনটা? গুগল। আর সেকেন্ড পজিশনে কে আছে, বা থার্ড পজিশন, সেকেন্ড থার্ডে কে আছে জানি আমরা? গুগল তো একটা সেকেন্ড পেলে সবাই জানি। সেকেন্ড পজিশনে আছে হচ্ছে ইউটিউব। হ্যাঁ, মোস্ট মানে পৃথিবীর সব থেকে বড় সার্চ ইঞ্জিনের ভিতরে প্রথমে হলো গুগল, সেকেন্ড পজিশন হচ্ছে ইউটিউব, থার্ড পজিশন হচ্ছে ফেসবুক। এখন আর ফেসবুক আর ইউটিউবের মাঝে কিন্তু মেন কম্পিটিশনটা হচ্ছে। জি। ঠিক আছে? বলা যায় যে আর গুগলের ধারের কাছেও তো আসলে কেউ নাই। আর ইউটিউবও কিন্তু খুবই আপনার দ্রুত আর কি আপনার বাড়তেছে। হ্যাঁ, সার্চ মানে নর্মালি ধরেন যে আপনার সার্চ ইঞ্জিনে তো আমরা সার্চ করবো, এখন সার্চ টার্ম গুলো আলাদা হতে পারে। ধরেন ফেসবুকে আমরা কারোর প্রোফাইল লিখে সার্চ করি বা অন্য কোনো জিনিস লিখে সার্চ করতেছি। গুগলে আমরা ধরেন যে কোনো প্রোডাক্ট লিখে সার্চ করতেছি বা কোনো সার্ভিস লিখে সার্চ করতেছি। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আমরা এখানে ধরেন যে আমরা কোনো মিউজিক লাগলে সেটা সেটা সার্চ করতেছি, বা কোনো নাটক দেখতে পেলে সেটা সার্চ করতেছি, কিন্তু এগুলো তো সার্চ এর ভিতরেই করতেছে, তাই না? জি। তো এখানে আর কি আমার সার্চ টার্ম গুলো কিছু কিছু ক্ষেত্রে আলাদা, কিন্তু আমার সার্চ ইঞ্জিনের যদি ওভারঅল আমরা হিসাব করি, সেক্ষেত্রে ইউটিউব হচ্ছে সেকেন্ড পজিশনে আছে। হ্যাঁ, তো ইউটিউবে আমরা যেরকম গুগলের ক্লাসে, এসইও ক্লাস গুলোতে দেখেছি যে গুগল আমাদেরকে কিছু রুলস এন্ড রেগুলেশন দিয়ে দিচ্ছে, যেগুলো আর কি মেনটেন না করলে আমাদেরকে আসলে পেনাল্টি দেওয়ার সম্ভাবনা আছে, তাই না? জি। দেখেছিলাম তো। তো ইউটিউবে কিন্তু অবশ্যই আমরা যদি ইউটিউবের প্ল্যাটফর্ম ইউজ করতে চাই, তো অবশ্যই ইউটিউবে তো আমাদেরকে কিছু রুলস এন্ড রেগুলেশন মেনটেন করতে হবে।
ইউটিউব আমাদেরকে কিছু রুলস এন্ড রেগুলেশন বলে দিচ্ছে, যেগুলো আসলে আমাদেরকে মেনটেন না করলে আমরা আগে যেটা গুগলে দেখছি সেটা হলো পেনাল্টি। তো ইউটিউবে যেটা হয় সেটা হচ্ছে যে স্ট্রাইক দেবে, হ্যাঁ, স্ট্রাইক দেবে এবং আপনাকে 3টা পর্যন্ত স্ট্রাইক দিবে। তারপরে যদি আপনি ওই যে ব্যাপারে স্ট্রাইকটা খাচ্ছেন ওটা যদি ফিক্স না করেন বা ওটা যদি আপনার সলভ না করেন, তারপরে কিন্তু আপনার চ্যানেলটা সে ডিসেবল করে দিবে। তো আমরা আসলে আজকে দেখবো কি কি কারণে আমরা স্ট্রাইক খেতে পারি, আর কি কি করা আমাদের উচিত, কি কি করা আমাদের উচিত না। তো এখন দেখেন ফেক এঙ্গেজমেন্ট। তো আমি আসলে এখানে যদি ঝুঁকি আপনার এগুলো তো আপনার নিজেরও পরে পড়ে নিতে পারবেন, কিন্তু এত আসলে এত ব্রিফলি আসলে পড়তে গেলে এখন বুঝতে পারবেন না। তো আমি একটু সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ। ফেক এঙ্গেজমেন্ট ব্যাপারটা কি, এটা কি কেউ কি আইডিয়া করতে পারতেছে? সাবস্ক্রাইবার বাড়ানো না এরকম। সাবস্ক্রাইবার বাড়ানো সেটা ঠিক না, ধরেন যে সাবস্ক্রাইবার বাড়ানোর সাথে তো সবকিছু, মানে এখানে ইউটিউবে সবকিছুই তো আবার সাবস্ক্রাইবার বা ভিউস এর সাথেই রিলেটেড, তাই না? তো এখন আপনি যেটা আপনাকে দেখাবো, ধরেন যে ডাইনোসর তো সবাই চিনি, তাই না? জি। আচ্ছা, ডাইনোসর কি এখন পাওয়া যাবে রিয়েল লাইফে? না। না। রিয়েল লাইফে তো ডাইনোসর নাই। ডাইনোসরের যে ফসিল গুলো আছে সেগুলো আপনার হয়তো বা জাদুঘরে পাওয়া যেতে পারে। তো এখন আপনি যদি আহ ইউটিউবে লেখা সার্চ করেন যে ডাইনোসর ইন রিয়েল লাইফ, দেখি তো কি আসে, ঠিক আছে? না। দেখি কোনো কিছু পাই কিনা। ডাইনোসর ইন রিয়েল লাইফ, দেখেন তো। এটা মনে হচ্ছে না একদম আপনার ছবিটা দেখেন, পিকচারটা দেখেন, মনে হচ্ছে না যে আসলে রাস্তার উপর দাঁড়ায় রয়েছে ডাইনোসর? জি। এটা একদম ন্যাচারাল লাগতেছে। তো আরেকটু দেখেন, এই যে এটাতে দেখেন যে এই যে এই ছবি যেটা, এটা দেখেন যে আপনার ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ডাইনোসর, এখানে দেখেন একটা ছোট ডাইনোসরের মতো কোনো কিছু দৌড়ায় যাচ্ছে। তো এরকম করে দেখেন যে আপনার এই যে দেখেন ট্রাক্টরের পিছনে ডাইনোসর, এটা দেখেন বাড়ি ঘরের ভিতরে ডাইনোসর। জোরাসিক ওয়ার্ল্ড 2 ইন রিয়েল লাইফ দেখতে পাচ্ছি সবাই। তো জি এইগুলা স্যার। হচ্ছে যে আসলে ফেক এঙ্গেজমেন্ট, হ্যাঁ। কিন্তু এই ভিডিওটা দেখেন যে ভিউয়ার কত, 4.5 মিলিয়ন ভিউ, 22 মিলিয়ন ভিউ, অনেক ভিউ কিন্তু হচ্ছে, কিন্তু দেখেন কি এখানে লেখছে কি 10 ডাইনোসর ক্যাচ অন ক্যামেরা ইন রিয়েল লাইফ। তো আমি একটু ভিডিওটা অন করে দেখি, হ্যাঁ। আচ্ছা, প্রথমে একটা অ্যাডভার্টাইজ হচ্ছে, করে দিই। আচ্ছা, দেখেন তো এখানে যেগুলো দেখাচ্ছে, এইটা হয়তো বা একটা হাতি পার হচ্ছিল, সেটা সেটাকে ডাইনোসর বানাই দিচ্ছে। এখানে দেখেন যে কোনো আপনার এই যে এগুলা সব টোটালটা আর কি অ্যানিমেটেড, হ্যাঁ। এগুলা আর কি এই যে ম্যামকের কথা যেগুলা ছবি যেগুলো আসতেছে এগুলা হয়তো বা আপনার ডিসকভারির কোনো ইয়েটা ছিল, ডিসকভারি কোনো ডকুমেন্টারি ছিল, সে ডকুমেন্টারি থেকে কাটছে, বিভিন্ন জায়গা থেকে কাট কাট কপি করে নিয়ে এসে সে একটা ভিডিও কিন্তু বানাইছে, হ্যাঁ। তো এইটা আসলে ফেক এঙ্গেজমেন্ট, হ্যাঁ। আমাকে আমাকে বলতেছে যে 10 ডাইনোসর ক্যাচ অন রিয়েল লাইফ ইন ইয়া, কিন্তু এখানে আপনার ডাইনোসর কিন্তু একটাও না। আমরা যদি সবাই দেখে তাহলে কিন্তু বুঝতে পারবো এখানে যেগুলো কথা বলা হচ্ছে এগুলো আসলে ডাইনোসরটা কিন্তু এমন ভাবে উপস্থাপন করছে যে আমরা আসলে এটাকে সত্যি বলে দিচ্ছি, তাই না? জি। ওই যে দেখেন একটা ডাইনোসর ঢুকে গেল, এরকম দেখাচ্ছে। একটু একটু সাইডে ওই যে টোটালটাই কিন্তু এগুলা এনিমেটেড করে বানাইছে, হ্যাঁ। রিয়েল রিয়েল লাইফে এগুলো আসলে আমরা সবাই জানি যে আসলে নাই। তো এইটা যদি আপনি করেন যে আপনি একটা কন্টেন্ট দিলেন যেটাতে আসলে এরকম একটা ফেক এঙ্গেজমেন্টের ব্যাপার আসতো, হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে একটা গুগল যখন একটা টের পাবে, টের পাওয়ার পরে আপনাকে একটা স্ট্রাইক দিবে, ঠিক আছে? ফার্স্ট স্ট্রাইক দেবে এবং আপনাকে 90 দিনের জন্য আপনি আর কোনো অ্যাক্টিভিটিস ইউটিউবে করতে পারবেন না। 90 দিনের জন্য আপনার সকল অ্যাক্টিভিটি আপনার ইউটিউব কিন্তু স্টপ করে দিবে এবং আপনাকে 30 দিন টাইম দেবে ভিডিওটা রিমুভ করার জন্য, ঠিক আছে? 30 দিন টাইম দেবে ভিডিওটা রিমুভ করার জন্য। তো এরপরে ধরেন যে আপনাকে আপনার আপনি আর কি ইয়ে করতে পারতেছেন না, ভিডিওটা রিমুভ করলেন না। তো 90 দিন পার হওয়ার পরে আপনার ইউটিউব আপনাকে সেকেন্ড স্ট্রাইক দেবে এবং আপনাকে টাইম দেবে 14 ঘন্টা। আপনাকে টাইম দেবে 14 ঘন্টা ভিডিওটা রিমুভ করার জন্য, ঠিক আছে? তো এখন দেখেন যে তারপরে যদি আপনি রিমুভ না করেন আপনাকে থার্ড থার্ড স্ট্রাইক দেবে এবং আপনার চ্যানেলটার সকল কার্যক্রম বলা যেতে মোটামুটি বন্ধ করে দেবে, হ্যাঁ।
তো এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে, এই ভিডিওটা তো ফেব্রুয়ারি 2 তারিখে, অর্থাৎ গত মানে 1.5 বছর হয়ে গেছে অলমোস্ট, তাই না? তাহলে এই ভিডিওটা এখন আছে কেমন করে? কি মাথায় কি এই প্রশ্নটা আসতেছে আপনাদের? জি শুনতে স্যার। পাচ্ছেন সবাই? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনাদের মাথায় তো অবশ্যই এই প্রশ্নটা আসবে যে এই ভিডিওটা এতদিন ধরে রয়েছে, চ্যানেলটাও রয়েছে, এটা কিভাবে সম্ভব? এই ক্ষেত্রে যেটা হয়েছে, এই ভিডিও থেকে যে যত ভিউ আছে, হ্যাঁ এই ভিউ কিন্তু আর বাড়তেছে না। এখন দেখেন যে আমি ব্যাক করি, এই 4.5 মিলিয়ন ভিউ আপনার কিছুদিন পরের একবার চেক করে দেখেন যে এই 4.5 মিলিয়নের আশপাশেই থাকবে, হ্যাঁ আমার আশপাশে না, এটাই থাকবে আপনার, এইটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। এই ভিউ কিন্তু আর এই ভিডিওতে কোনো ভিউ বা আপনার এখান থেকে কোনো ওয়াচ টাইম কোনো কিছু কিন্তু এই টপ 5 বেস্ট চ্যানেলটা পাবে না এই ভিডিও থেকে। হ্যাঁ, কিন্তু ধরেন ভিডিওটা কি আপনার যদি ইউটিউবে থাকে, ইউটিউবে কোনো সমস্যা আছে? মানুষ যদি ভিডিওটা দেখে, ধরেন যে আমি দেখলাম ভিডিও, ইউটিউব ফার্স্টে আমাকে একটা অ্যাড দেখায় দিল, এটা কি ওর সমস্যা হচ্ছে না লাভ হচ্ছে বলেন তো? লাভ হচ্ছে। তো এই জন্য ভিডিওটা ইউটিউবারকে রিমুভ করা যায়। হ্যাঁ আমার ইউটিউবে তো নিজের তো লাভ হচ্ছে। তো আমরা আর কি এগুলা করবো না, আমরা যখন নিজেদের ইয়ে করবো, আহ নিজেদের ভিডিও দেবো, তখন আমাকে ফেক এঙ্গেজমেন্ট ইস্যুর আন্ডার করে এরকম কোনো কিছু করবো না। দেখেন যে দেখা গেলো ছোট হয়ে আছে। আচ্ছা, এখন দেখেন এখানে আরো আছে ইনপার্সোনেশন, পার্সোনেশন। এইটা অর্থ হচ্ছে যে আপনাকে আমি একটা, সবাই 10 মিনিট স্কুলের ভিডিও তো জানি তাই না, চ্যানেল আছে তো জানি তাই না? জি স্যার। 10 মিনিট স্কুল এরকম টপ লেভেলে যত ইয়েগুলো আছে, ধরেন যে এইটা তো, এইটা মেন যেটা ইয়ে হচ্ছে, এইটা আপনাকে মানে ইমপার্সোনেশন যেটা ব্যাপারটা, এইটা হলো যে আপনি আর কি লুকস লাইক, লুকস লাইক সবাই সাথে সবাই সাথে পরিচিত না, যে মানে দেখতে একই রকম কিন্তু আসলে জিনিসটা এক না, তাই না? আর কি আপনি আহ, একটা চ্যানেল খুললেন ধরেন আপনার ইউটিউবে, সেই চ্যানেলের নাম দিলেন 10.5 মিনিট স্কুল, এটা কি কোনো সমস্যা আছে আপনার? খুলতে পারেন না আপনি ইচ্ছা করলে? জি জি। তো 10.5 মিনিট স্কুল দিলেন, এই 10 মিনিটের লোগোটাই আপনি আপনার ইউজ করে দিলেন, আপনার এখানে যে ব্যানারের যে ইমেজটা আছে এইটাই আপনি ইউজ করে দিলেন, এবং এখানকার যত ভিডিও আছে এগুলো ডাউনলোড করা যায় না ভিডিওগুলো, জি ভিডিওগুলো ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে একের পর এক আপলোড করতে থাকেন। হ্যাঁ, আপনার চ্যানেলে সবগুলা ভিডিও এখান থেকে ডাউনলোড করে আপনি আপলোড করছেন। তো আহ এই ক্ষেত্রে কি প্রবলেমটা হচ্ছে, ধরেন যে আপনার এইটা দেখলেন যে 10.5 মিনিট স্কুলে যখন আপনি খুললেন, তখন তো অনেকেই ধরেন যে আমি আপনি যারা আর কি এটা জানি না, তখন তো সবাই মনে করবো যে এটা আসলে 10 মিনিট স্কুলে আর একটা ইউটিউব চ্যানেল, তাই না? জি তো সবাই তখন কিন্তু গণহারে সাবস্ক্রাইব করা শুরু করবো, ভিডিও দেখা শুরু করবো। তো এটা যখন করবো তখন কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়বে, আমার আমার 10.5 মিনিট স্কুলে সাবস্ক্রাইবার বাড়বে, আপনার লাইক কমেন্ট শেয়ার আসবে, তারপরে ভিডিও ভিউজ হবে। তো এরকম করে ধরেন চলতে থাকতো। আপনি দেখা যাবে যে 6 মাস পরে আমার চ্যানেলের আপনার সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় 1 মিলিয়ন। তারপরে আপনার 1 মিলিয়ন না হোক, ধরেন যে অনেক সাবস্ক্রাইবার, এটা যদি 100 মানে 1 লাখও যদি হয় তাহলেও তো হিউজ একটা সাবস্ক্রাইবার, তাই না? জি। তো ধরেন যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবং আমি খুব ভালো ওয়াচ টাইমও পাচ্ছি এই 10 মিনিট নকল ভিডিও গুলোতে, মানে কপি করা ভিডিও গুলোতেই ভালো ওয়াচ টাইম পাচ্ছি। তো এখন আপনি আহ চাচ্ছেন যে আপনার এই সকল ভিডিও গুলো আপনি লক করে দিবেন, আপনার যত ভিডিও আছে এগুলা আপনি লক করে দিবেন, মানে হাইড করে দিবেন, যাতে কেউ দেখতে না পায়। দেন আপনার এই লোগো আপনি চেঞ্জ করে ফেললেন, আপনার ব্যানার আপনি চেঞ্জ করে ফেললেন, ঠিক আছে? তো এখন কি হবে, এই সময় আপনার ইউটিউব কিন্তু এটা আগে থেকে টের পাইছে যে আপনি এটা করছেন, 10.5 মিনিট স্কুল দিয়ে আপনার 10 মিনিট স্কুলের ভিডিও গুলো আপলোড করতেছেন, এটা কিন্তু অবশ্যই প্রথমেই টের পাবে। 6 মাস আগেই কিন্তু আপনার ইউটিউব কিন্তু এটা দেখবে, হ্যাঁ বুঝতে পারছে। তো তখন তারপরে আর বুঝতে তো পারছে, এবং তখন কি করছে সে 10 মিনিট স্কুলকে একটা মেল পাঠাবে, এই সময় 10 মিনিট স্কুলকে সে একটা মেল পাঠাবে
যে 10.5 মিনিট স্কুল নামে একটা নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। 10.5 মিনিট স্কুল নামে নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, এটা কি তোমার প্রপার্টি? হ্যাঁ। তো 10 মিনিট স্কুল থেকে তখন জানাবে যে না, এটা আমার প্রপার্টি না, এটা আমি খুলি নাই। তখন আর কি আপনার ইউটিউবও চুপ করে থাকবে, কোনো সমস্যা নাই। আপনি ইউটিউব আপনার 10 মিনিটের ভিডিও ইয়ে করেন, কিন্তু আপনি তো মনিটাইজেশন পাবেন না, আপনি তো টাকা আর্ন করতে পারবেন না কপিরাইট ভিডিওতে, তাই না? তো আপনি আর কি চাচ্ছিলেন যে প্রথমে কিছু সাবস্ক্রাইবার পড়ায় নিয়ে এরকম করে তারপরে আমার কন্টেন্ট গুলো দেওয়া শুরু করবেন। তো যখন আপনি সবকিছু লক করে দিয়ে আপনার কন্টেন্ট দেওয়া শুরু করবেন, তখন কিন্তু আপনি ইয়া করবেন, তখন কিন্তু ইউটিউব আপনাকে আবার স্ট্রাইক দিবে। হ্যাঁ, এইটা কিন্তু গুগল তখন কিন্তু আপনাকে আবার স্ট্রাইক দিবে। এবং আপনার এই যে আগে যে ব্যানারের আপনি যে লোগো চেঞ্জ করছেন, আপনার ব্যানার চেঞ্জ করছেন, ভিডিও গুলো লক লক করছেন, এইগুলা সব ঠিক করতে বলবে, মানে আগে যেটা ছিল সেটা দিতে বলবে। যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু সে লক করে দেবে। অর্থাৎ আমি যদি কারোর ভিডিও কন্টেন্ট চুরি করে তার চ্যানেলের কপি একটা চ্যানেল বানায় পরবর্তীতে আমার সাবস্ক্রাইবার গুলো নিয়ে আমি আর কি চ্যানেলের সবকিছু চেঞ্জ করে আমার নিজের নামে চালাইতে চাই, এটা কিন্তু পসিবল না। ঠিক আছে? জি আচ্ছা, এখন দেখেন লিঙ্কস ইন কন্টেন্ট। হ্যাঁ, লিঙ্কস ইন কন্টেন্টও আপনার এই ইমপ্রেশনের মতোই। আপনার ধরেন যে এখানে আপনার কিছু কিছু এক্সটার্নাল লিঙ্ক, আমরা তো সবাই ইন্টারনাল আর এক্সটার্নাল লিঙ্ক তো জানি, তাই না? জি তো এইখানে দেখেন যে সে কিছু টার্মস দিয়ে দিছে, যে এই সকল টার্মস এর যে এই মানে এইগুলা ফাইল, মানে আপনার লিঙ্ক, এই টাইপ গুলা লিঙ্ক আপনার লাইকস পর্নোগ্রাফি, তারপরে আপনার অ্যাপ ইনস্টল বা ম্যালওয়্যার কোনো লিঙ্ক বা এরকম আরো অনেক কিছু লিঙ্ক আছে, এগুলো আপনার একটু পড়ে নিন। হ্যাঁ, এরকম কোনো লিঙ্ক যদি আপনার থাকে, আপনি যদি আপনার ভিডিওতে সেটা দিয়ে থাকেন, সেটাও কিন্তু আপনার রুলস এন্ড রেগুলেশনের বাইরে চলে যাবে। তো আমাদেরকে এই টাইপের লিঙ্ক যাতে আমরা না শেয়ার করি সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন যে আপনার লাস্টে একটা এরর পয়েন্ট রয়েছে, স্প্যাম। দেখেন যে এখানে হচ্ছে স্প্যাম, ডিসিপেটিভ প্র্যাকটিস এন্ড স্ক্যামস। হ্যাঁ, তো এইখানে আমরা প্র্যাঙ্ক ভিডিও দেখি না সবাই? জি প্র্যাঙ্ক ভিডিও তো সবাই মোটামুটি দেখি, কিন্তু আমরা কি জানি যে এই প্র্যাঙ্ক ভিডিও গুলো আসলে কিন্তু আপনার টোটালি সেট আপ? জি 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 বোঝা যায়। হ্যাঁ, এখন আসল কথা হচ্ছে যে অ্যাক্ট এটা কিন্তু করতেছে না। প্রথমেও কিন্তু সেট আপ, মানে প্রথম থেকে যে সেট আপ ছিল তা কিন্তু না। আগে কিন্তু আপনার লাস্ট টাইমে কিন্তু বলা যায় যে বাংলাদেশেও আপনার কয়েকজন ইউটিউবার আপনার কিন্তু ইয়ে হয়েছে, আহ এর জন্য আর কি কেস পর্যন্ত হচ্ছে, জেল খাটতে হয়েছে তাদেরকে। আপনার যারা আর কি এই যে টোটালি আর কি আপনার ইয়ে করছে, যেগুলো আর কি আপনার বলা যায় যে প্র্যাঙ্ক ভিডিও, কিন্তু যেগুলো আর কি আপনার ইয়ে না, মানে সাজানো না, এরকম কিছু প্র্যাঙ্ক ভিডিওর জন্য তারা কিন্তু জেল খাটার পর্যন্ত ইয়ে হয়েছে। তো বাইরের কান্ট্রিতে যদি আপনার এরকম কোনো অকারেন্স করে থাকেন, সেক্ষেত্রে 6 মাসের জেল কিন্তু আইন আছে, আর বাংলাদেশে 6 বছর পর্যন্ত জেল হইতে পারে। হ্যাঁ। তো এখন যেগুলো আর কি এইটার রুলসটা হওয়ার পর থেকে এখন কিন্তু কেউ আর আপনার প্র্যাঙ্ক ভিডিও গুলো আপনার আর কি সেট আপ ছাড়া করে না। তো এখন সবগুলো এমন ভাবে অ্যাক্ট করে যে আর কি আপনার আপনার ওইটা আর কি তার সাথে হয়েছে, মানে টোটালি একদম প্র্যাঙ্ক, সে বুঝতে পারে না, সে জানে না, কিন্তু আসল কথা টোটালটাই সেট আপ থাকে। তো এইগুলা আপনার একটা পলিসি আছে যে আপনি যদি কোনো ভিডিও দেন, সেটা যদি আপনার কাউকে হ্যারাসমেন্টের পর্যায়ে চলে যায়, সেটা কিন্তু ইউটিউব আপনার ইয়ে করবে না। ওইটা কিন্তু গাইডলাইন আপনার গাইডলাইনের বাইরে। হ্যাঁ, মানে যেটা আপনার কমিউনিটি গাইডলাইনের যে রুলস গুলো বলা হয়েছে তার আন্ডারে ওটা করবে না। তো আমরা যে প্র্যাঙ্ক ভিডিও যদি কোনো সময় করি, সেক্ষেত্রে আসলে আমাদেরকে সেট আপ, অবশ্যই সেট আপ প্র্যাঙ্ক গুলাই করতে হবে। তো তারপরে দেখা যায় এখানে এখন আছে চাইল্ড সেফ। চাইল্ড সেফটির ভিতরে কি আছে? এখন ধরেন যে আমরা অনেক সময় দেখি না, এজ রেস্ট্রিক্টেড কিছু ভিডিও আছে। জি জি কিছু ভিডিও থাকে যেগুলো এজ রেস্ট্রিক্টেড, তাই না? ধরেন
আমরা এগুলো যখন আরো আপনাদের পরবর্তীতে ক্লাসগুলো হবে তখন আরো এই ডিটেলে ক্লিয়ার হবে, হ্যাঁ, আস্তে আস্তে। আপনার কিভাবে একটা ভিডিওকে আপনার এজ রেস্ট্রিকশন সেট করতে হয় এগুলা আপনার অপশন পাবেন পরবর্তীতে। তো এখন যেটা বলি সেটা হচ্ছে যে আপনার ধরেন একটা ভিডিও, ধরেন যে আপনার তলোয়ার নিয়ে কেউ মারামারি করতেছে, এরকম একটা ভিডিও। ছোট, আমরা সবাই জানি যে বাচ্চারা আর কি যা দেখে তাই তো শিখে, তাই না? খুব জি তাড়াতাড়ি ক্যাচ করে। তো এমন কোন ধরেন যে অকারেন্স আমরা ভিডিও যেগুলো আর কি বাচ্চাদের আর কি দেখার ঠিক না, বা বাচ্চা যদি ওটা দেখে তাহলে আসলে ওইটা আর কি তারা মাথায় ঢুকে যেতে পারে, তো মাথায় ওদের আর কি ফিউচার এটা মানে ওদের জন্য এটা খারাপ। তো এরকম কোন ভিডিও আর কি ইউটিউবে আমরা দিতে পারবো না। আর যদি এরকম কোনো ভিডিও দেই সেটাকে অবশ্যই আপনার ওই যে চাইএসএফ যে রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশনের যে ব্যাপারটা আছে ওইটা আমাকে সেট আপ করে দিতে হবে। এটা সেট আপ করা ছাড়া আমরা এই ভিডিওটা দিতে পারবো না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন কাস্টম থাম্বনেল। তো এইটা কি সবাই জানি? আমরা যদি একটা ভিডিওতে যাই, এই যে প্রতিটা ভিডিওর আলাদা আলাদা পিকচার আছে না? জি জি তো এইখানে কাস্টম থাম্বনেল যেটা ব্যাপারটা হয়েছে, আমি প্রথম ভিডিওর কথা আবার যদি বলি, আমরা প্রথমে কি দেখলাম? আচ্ছা, প্রথম ভিডিওর কথা, হ্যাঁ, প্রথম ভিডিওর কথাটা যদি বলি, ডাইনোসর ইন রিয়েল লাইফ বা ডাইনোসর লিখে যদি সার্চ করি, দেখেন যে পিকচার গুলা আসছে, হ্যাঁ। তো এখানে আপনার পিকচার গুলা অবশ্যই আপনার যে থাম্বনেল যে পিকচারটা দিবেন অবশ্যই আপনার ভিডিও রিলেটেড পিকচার হইতে হবে, হ্যাঁ। আপনি ইরিলেভেন্ট কোনো পিকচার দিতে পারবেন না। ধরেন যে নর্মালি আমরা অনেক সময় দেখি, নর্মালি অনেকে মুভি যখন দেখতে চায়, ইউটিউবে মুভি দেখার জন্য যখন যায়, তখন আর কি মুভির নাম লিখে সার্চ করে, মুভির থাম্বনেল ঠিক আছে, আপনি যখন নামটা সব ঠিক আছে ওপেন করতেছে, তখন দেখা যায় যে অনেক সময় গেম ফেলে চলে আসে, তাই না? জি জি এটা কিন্তু ইরিলেভেন্ট। সে বলতেছে যে মুভি থাম্বনেল দিছে, কিন্তু আসলে ভিডিওটা গেম ফেলে। তো এইটাও কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন মেনটেন করতেছে না, এটা কিন্তু কমিউনিটি গাইডলাইনের বাইরে। তো এইগুলা করা যাবে না, আমার অবশ্যই রিলেটিভ রিলেটিভ আপনার হ্যান্ডেল ইউজ করতে হবে। আর যেহেতু আপনার ইউটিউব একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার এই যে সেক্সুয়াল কন্টেন্ট বা নুডি কন্টেন্ট গুলো আপলোড করা যাবে না। তো এটা তো সবাই বুঝবেন, এটা আমি আর ইন ডিটেলে যাচ্ছি না। তারপরে দেখা যাচ্ছে সুইসাইড অ্যান্ড সেলফ ইনজুরি। এটা কি হচ্ছে? ধরেন যে আমরা ব্লু হোয়েল গেমের কথা সবাই শুনেছি না? জি জি ব্লু হোয়েল গেমে নর্মালি কি হতো বলেন তো? নর্মালি আপনার কেউ সুইসাইড করতো, সেটার ভিডিও রেকর্ড করে আবার আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে ছাড়াই দিত, তাই না? জি বা কেউ আপনাকে নিজেকে আহত করতেছে, ধরেন যে আপনার কোথাও আপনার মারা গেল না কিন্তু নিজেকে আহত করতেছে, এরকম কোন হাত কাটতেছে, সেলফ ইনজুরি তো এটা। তো এরকম কোন ভিডিও রেকর্ড করে সে ইউটিউবে আপনার লাইভ করতেছে অথবা ইউটিউবে সে আপলোড করতেছে। তো একটা পর্যায়ে ইউটিউবে যখন দেখতো যে এইটা খুব বেশি হয়ে যাচ্ছে, আর এটা তো ধরেন যে নর্মালি কি হয়, একটা জিনিস দেখে তো মানুষ ইনফ্লুয়েন্স হয়, তাই না? জি এইটা বন্ধ করার জন্য ইউটিউব কিন্তু আপনার তখন আপনার এই যে একটা রুলস দিয়ে দিল যে সুইসাইড তুমি করতেই পারো, এটা তোমার ওপিনিয়ন, তোমার লাইফ যদি তোমার ভালো না লাগে তুমি সুইসাইড করতে পারো, এটা কোনো সমস্যা নেই। যদিও আপনার সুইসাইড ইসলামে আর কি নাই, বিধিনিষেধ প্রধান সুইসাইড করা যাবে না। তো বাইরে কান্ট্রিতে এগুলো আর কি সুইসাইডের হার কিন্তু অনেক বেশি। যদিও শুনতে জাপান অনেক সুন্দর, জাপানে কিন্তু সুইসাইড রেট অনেক বেশি। জাপানের একটা সম্ভবত একটা ইয়ে আছে, দ্বীপ আছে যেখানে মানুষ সুইসাইড করার জন্য যায়, হ্যাঁ। তো এগুলা আসলে কেন যে সুইসাইড করে আর জানি না, এতটা কিসের ডিপ্রেশন তাদের। তো ইউটিউব যেটা বলছে যে সুইসাইড তুমি করতেই পারো, তুমি সেলফ ইনজুরি করতে পারো, তুমি হাত কাটবা, এটা তোমার হাত তুমি কাটতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি আমার প্ল্যাটফর্মে সেগুলা করতে পারবা না। তুমি আমার প্রোফাইলে এসে তুমি এগুলা করতে পারবা না, ঠিক আছে? জি এইগুলো আর কি আমরা অবশ্যই এগুলো তো ইয়ে করবো। তারপরে দেখেন যে ভায়োলেন্স এন্ড ডেঞ্জারাস কন্টেন্ট যে এটা আসছে, তো সেলফ সরি সুইসাইড এন্ড সেলফ ইনজুরি, এখানে আবার দুইটা পয়েন্ট বলা যায় যে এখানে আপনার এই যে আপনার হার্মফুল এন্ড ডেঞ্জারাস কন্টেন্ট তো বলা যায় কাইন্ড অফ ওই আপনার সুইসাইডের ইয়েটাই, আহ, এটাই আর কি একটু আবার আলাদা দুইটা পয়েন্টে আবারও বলছে, হ্যাঁ। তো এটা আর এই যে ভায়োলেন্ট আর গ্রাফিক কন্টেন্ট, এই দুইটা পয়েন্ট বলা যায় যে বললে আর কি আমি যখন বলবো তখন আপনি ক্লিয়ার হবে। তো এখন দেখেন যে ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্টের আন্ডারে হ্যারাসমেন্ট এন্ড সাইবার বুলিং আছে। সাইবার সাইবার বুলিং কে আমরা সবাই জানি। না বলছেন একটু বলেন।
সাইবার বুলিং এটা সম্বন্ধে কি আমাদের ধারণা আছে? না স্যার। আচ্ছা, আমি ক্লিয়ার করতেছি। ধরেন যে আমরা প্র্যাঙ্কের কথা যেটা বললাম, তাই না? যদি প্র্যাঙ্কটা সেট আপ না হইতো তাহলে তো একটা হ্যারাসমেন্টের ভিতরে পড়তো, তাই না? জি 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 একজন মানুষ রাস্তাতে হেঁটে যাচ্ছে, তার গায়ে একটা ডিম ডিম মেরে দিল, একটা পজিটিভ মেরে, এটা তো হ্যারাসমেন্ট। এবং এটার জন্য কিন্তু পরে কিন্তু আপনার এই যে রুলস গুলা হয়েছে যে তোমাকে সর্বোচ্চ 6 বছর পর্যন্ত জেল খাটা লাগতে পারে যদি তুমি কারোর সাথে এরকম ইয়ে করো, প্র্যাঙ্ক করতে চাও, বাংলাদেশের আইনে যেটা। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আর একটা হচ্ছে সাইবার বুলিং। সাইবার বুলিংটা হচ্ছে যে আপনি আহ বাইরের কান্ট্রিতে যদি হিসাব করেন তাহলে আপনার ওই যে আমেরিকার কথা যদি বলি তাহলে হলো ওই যে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নিয়ে একটা ব্যাপার আছে না ওদের। জি ওরা কিন্তু এগুলা নিয়ে খুবই আপনার রাশিয়া যারা আর কি বেশি আপনার এগুলা নিয়ে বেশি ঝামেলা হয় বেশি এই সকল কান্ট্রি গুলোতে। তো এরকম আর কি সাইবার বুলিং এর ভিতরে পড়ে এগুলো। হ্যাঁ, আপনি এমন একটা কন্টেন্ট ইয়ে করলেন যেগুলো আর কি কাউকে হেয় করতেছে, কোন ধর্মকে হেয় করতেছে, হ্যাঁ, এরকম কোনো কিছু করা যাবে না। এই হ্যারাসমেন্ট তো আগেই বুঝতে পারছেন। আর সাইবার বুলিং এর যে ব্যাপারটা হচ্ছে যে তোমার কথা দ্বারা যাতে কেউ আঘাত না পায়। সাইবার বুলিং মানে তুমি কাউকে খোঁচা দিয়ে আর কি কথা বলতে পারবা না, কোনো জাতিকে তুমি ছোট করতে পারবা না, কোনো ধর্মকে তুমি ছোট করতে পারবা না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আজকের ক্লাসটা টোটালি বোরিং আসলে। টোটাল এই আমি যদি এগুলো আপনাকে পড়তে বলতাম তাহলে আরো বোরিং লাগতো। দেখেন যে কত লেখা লেখছে, এত কিছু detail আসলে আমার দরকার নাই। তবে এখানে কিন্তু আপনারা অবশ্যই একটু দেখে নিতে পারেন হ্যাঁ এইটার জন্য আসলে ইস্যু হতে পারে, আমাদের মনিটাইজেশন পাইতে কোনো সমস্যা হবে কিনা। এগুলো অবশ্য এখানে যেগুলো আছে এগুলা আপনার যদি কোনোটার ভিতরে আপনার কন্টেন্ট পড়ে যায় তাহলে আপনার আসলে ঝামেলাই আছে। তো আমরা সবসময় চেষ্টা করবো এগুলো থেকে আসলে দূরে থাকা এখানে। তো এখন দেখেন হার্মফুল এন্ড ডেঞ্জারাস কন্টেন্ট, যেটা আমি বললাম সুইসাইড এন্ড সেলফ। হার্মফুল, হার্মফুল বা ডেঞ্জারাস তো বুঝতেই পারছি, কোনো ক্ষতিকর কোনো কন্টেন্ট। হ্যাঁ, ধরেন যে আগেরটার ব্যাপার কি ছিল, আমি সেলফ ইনজুরি করতেছি। এখন ধরেন যে আমি কাউকে মেরে ফেললাম, সেটার ভিডিও আবার আমি ইউটিউবে দিলাম। কোনো পশু পাখিকে আমি মেরে ফেললাম, সেটা রেকর্ড করে আমি ইউটিউবে দিলাম। এটাকে একটা ডেঞ্জারাস কন্টেন্টের ভিতরে পড়বে না? জি এইগুলা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনে এটা ইউটিউব কিন্তু কখনোই এগুলাকে আপনার মেনে নেয় না। হ্যাঁ, সে কখনোই চাইবে না যে আপনি কোনো হার্মফুল কন্টেন্ট আপনার তার প্ল্যাটফর্মে আপলোড করেন, মানুষ এটা দেখবে। তো সেম ভাবে হেট স্পিচ, যেটা আর কি প্রথমে বললাম যে সাইবার বুলিং এর আরেকটা কাইন্ড অফ হেট স্পিচ। এটাও ধরেন যে কাউকে আপনি আহ, আহ, যদিও বাংলাদেশে এটা হয় আর এবং ভিডিওতেও থাকে, নর্মালি যদি রাজনীতির কথা বলেন এক দল আরেক দলকে ছোট করে, আরেক দলের ভুল ধরে, ভুল ধরে ঠিক আছে, কিন্তু মানে উল্টা পাল্টা অনেক টাইপের কথাই বলে। এগুলো আসলে না বলি আমরা এখন। তো এইভাবে আর কি খারাপ কোনো কথা দিয়ে মানে কোনো কথা খারাপ কোনো কথা কোনো রেকর্ডেড ভিডিও এগুলো আমরা ইউটিউবে দিতে দিতে পারবো না। এগুলো আপনার কমিউনিটি গাইডলাইনের আন্ডার মানে এগুলাকে আর কি ভায়োলেট করে, রুলস এন্ড রেগুলেশন ভায়োলেট করে। সবাইকে বুঝতে পারতেছে, খালি তো আপনার দুইজন একটা রেসপন্স করতেছেন, বাদ বাকি সবাইকে আছেন নাকি কানেক্ট করে চলে গেছে? জি আছে। জি আছে, শুনতেছেন। অনলি দুই তিনজন আর কি ইয়ে করতেছেন, বাকি সবাই আসলে খুবই রেসপন্স করতেছেন। আচ্ছা, আর একটু আসলে মনে হয় নেটওয়ার্কের প্রবলেমটাও আজকে বেশি। আহ ফরহাদ স্যারের ক্লাসে আসার কথা ছিল, ওনার আর কি যেটা প্রবলেমটা বললাম, ওনার এলাকায় আমাকে মেসেজ করছে নেট আসবে মানে ইলেকট্রিসিটি আসছে কিন্তু নেট আসে না। আর আসল কথা যে হোম অফিসে অনেকটাই ঝামেলা, অনেক টাইপের ঝামেলা হয়। কারণ আমি ধরেন এখন ক্লাস নিচ্ছি, পাশ দিয়ে কোনো মুরগি আলা যদি চেঁচাতে চেঁচাতে যায় ওইটা সামনে তো চলে আসবে। জি স্যার। এটা আসলে এনশিওর করা এখন ইম্পসিবল ব্যাপার হয়ে গেছে যে সাউন্ডে কোনো বাইরের সাউন্ড আসবে না। সবাই একটু মেনটেন করে মানে একটু ইয়ে করে নিব, মেনে নিব, আর কিছু করার নেই। আচ্ছা, এখন দেখেন ভায়োলেন্ট ক্রিমিনাল অর্গানাইজেশন, এইটার অর্থ কি? ধরেন যে আপনি আইএস এর একটা সদস্য, ধরেন, হ্যাঁ এটা কি বলতেছি, বা কোন একটা ক্রিমিনাল আপনার যারা আর কি মানে ক্রিমিনাল কোন অর্গানাইজেশন, অর্গানাইজেশন বললাম অবস্থা, যাই হোক, আহ, বা আপনার যেগুলো আছে বাংলাদেশে অনেকগুলো আছে, এদের কোন সদস্য আপনি কি করলেন, আপনার যে আইএস এর সময় যেটা দেখছিলাম আমরা
কি বলে আপনার এলাকা কি হামলা হলো ভুলে গেছি তো নামটা, যে গুলশানের আপনার হোলি আর্টিজান, হোলি জি আর্টিজানের জি যে হামলাটা দেখলাম, হামলার পরে আপনার কিছু পিকচার বের হয়েছিল না, যেগুলো ব্যাকগ্রাউন্ডে কালো পতাকা, আইএস এর পতাকার সামনে সবাই দাঁড়ায় দাঁড়ায় হেসে একটা ছবি উঠাইছে, হ্যাঁ এগুলা তো বের হয়েছিল তাই না? তো এমন কোন, আপনার ইউটিউবে তো ছবির ব্যাপার না, ইউটিউব হচ্ছে ভিডিও, আপনি আপনার এরকম কোন ক্রিমিনাল অর্গানাইজেশনের হয়ে তার পতাকার সামনে দাঁড়ায় ধরেন যে তাদের হয়ে কোনো কথার ভাষণ দিচ্ছেন, কোনো রেকর্ডেড ভিডিও দিচ্ছেন, বা আপনি ইনফ্লুয়েন্স করতেছেন কাউকে যে তাদের সাথে যোগ হওয়ার জন্য, হ্যাঁ, তো এইটা কিন্তু ইউটিউব কখনোই মেনে নিবে না, এটা কিন্তু ইউটিউব কখনোই মেনে নিবে না। আর যদি আমাদের এটা আর কি আমাদের হয়তো বা আমরা কেউ করবো না আশা করি, আহ এইগুলো আর কি ইউটিউবে করা যাবে না, যে আপনি একটা ক্রিমিনাল অর্গানাইজেশন, এটা আপনি আপনার টোটালি স্বাধীনতা, যেভাবে আমি বললাম যে আপনার যেটা বললাম যে সুইসাইড এন্ড সেলফ ইনজুরি, এটা আপনার টোটাল নিজের স্বাধীনতা, আপনি আপনার সুইসাইড করতে পারেন, সেম ভাবে আপনি একটা ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথেও থাকতে পারেন, কিন্তু ক্রিমিনাল অকারেন্স করার জন্য ইউটিউবকে ব্যবহার করা যাবে না। আপনি ক্রিমিনাল যে অকারেন্স গুলো বা আপনার যে ধরেন যে সংবাদ সম্মেলনের কথা যদি বলি, যদি করতে চান তো ভালো করেন, কিন্তু সমস্যা নাই, আপনি ইউটিউবে এসে করে আপনার ইউটিউবে যদি আসেন তাহলে আমি আপনার ভিডিও গুলাকে রিমুভ তো করবোই, সাথে সাথে আপনাকে স্ট্রাইক করবো, ঠিক আছে? তো এরপরে দেখেন যে আপনার ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট, এইখানে আমরা অনেক সময় ভিডিও দেখি না যে কিছু কিছু আপনার ধরেন যে একটা অ্যাক্সিডেন্টের ভিডিও কিছু অংশ ব্লার করে দেওয়া থাকে, জি এইটা হচ্ছে যে আপনার ধরেন যে আপনি যদি ডিরেক্টলি কোনো আপনার ভিডিও আপলোড করেন, যেটাতে আসলে আপনার এই যে আপনার রক্ত, তারপরে আপনার কেউ অ্যাক্সিডেন্ট করছে বা কেউ কাউকে খুন করে ফেলছে, এইগুলার ভিডিও যদি আপনি পাবলিশ করেন, সেগুলো কিন্তু আপনার গাইডলাইন্স এর সরি কমিউনিটি গাইডলাইন কে মেনটেন করে, রুলস কে মেনটেন করে না। তো এখন একটা প্রশ্ন এখানে আসতে পারে, যেটা হচ্ছে যে আমার একটা নিউজ চ্যানেল, আমাকে তো দেখাইতেই হবে ব্যাপারটা, তাই না? জি তো তখন আর কি ইউটিউব বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যখন ওই ভিডিওটা ইয়ে করবা, তোমার যে অংশটাতে এরকম রক্ত দেখা যাচ্ছে বা তোমার এরকম যে অকারেন্সটা হয়েছে, যে এটা হয়েছে, তুমি ওই অংশটাকে ব্লার করে দাও, যাতে ওইটা আর কি তুমি তোমার ভিডিও তুমি বুঝাও, তোমার আর কি নিউজটা তুমি কভার করো, কোনো সমস্যা নেই, কিন্তু ওই অংশটুকু তুমি ব্লার করে দাও, এটা তুমি ডিরেক্টলি দেখাতে পারবা। তো এইটা যদি করি তখন আর কি আমার এই যে আপনার গ্রাফিক কন্টেন্টের বা ভায়োলেন্স আর গ্রাফিক কন্টেন্টের আওয়াজ থেকে আমার আর কি ভিডিওটা তখন আর কি এটা আয়োজন করবেন, ঠিক আছে? জি আর কি আমরা তাহলে কি করবো, যখন আমরা যদি আমরা কোনো নিউজ চ্যানেলে ওপেন করি ভবিষ্যতে, সেক্ষেত্রে আমাদেরকে মেনটেন করতে হবে যে আমরা যদি এমন কোনো ভিডিও ইয়ে না করি, পাবলিশ না করি, যেটা আসলে আমার এরকম ইয়ে আছে, রক্ত দেখা যাচ্ছে বা আমার ইনজুরি যেটা হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে, অ্যাক্সিডেন্টের মানুষের একটা হাত ছিঁড়ে চলে গেছে, এগুলা আস্তে আস্তে না দেখাতে, দেখাবা কিন্তু তুমি ব্লাড করে দেখাবা, ঠিক আছে? এখন দেখেন যে আরেকটা পয়েন্ট, এটা এই যে লাস্ট কোভিড এর সময় থেকে আর কি আপনার ইয়ে হয়েছে, আহ, আপনার এই পয়েন্টটা যোগ হয়েছে লাস্ট টাইমে, যেটার কারণ হচ্ছে যে আপনার কোভিড এর সময় আমরা দেখেছি না যে মানে লাস্ট গত বছর যখন প্রথম ইয়ে হইলো, মাস্ক পাওয়া যাচ্ছে না, তাই না? মাস্ক জি পাওয়া যাচ্ছে না, তারপরে আপনার অক্সিজেনের অক্সিমিটারের প্রবলেম খুঁজে পাওয়া যাচ্ছে না, এগুলো আর কি দুষ্কর হয়ে যাচ্ছে। মাস্ক তো প্রথমে তো মাস্কই ছিল না, এরকম একটা অবস্থা, প্রথম যখন ওই যে প্রথম একবার করোনা ধরা পড়লো দেশে, আপনার মার্চের মনে হয় কয় তারিখে, 6-7 তারিখে না কয় তারিখে প্রথম একজন ধরা পড়লো, তারপরে মাস্ক যেগুলো ছিল আপনার 10 টাকা পিস, সেগুলো হয়ে গেলো 110 টাকা, তারপরে জি যদি পাওয়া যায়, এরকম একটা ব্যাপার হয়ে গেল। তো তখন কি হয়েছিল, তখন কিন্তু অনেকেই কিন্তু আপনার যাদের কাছে স্টক ছিল, তারা ফেসবুকের মাধ্যমে পেজ ক্রিয়েট করে, তারপরে আপনার ইউটিউবেও কিন্তু অনেক সময় ওই বিভিন্ন চ্যানেল ক্রিয়েট করে সেখানে কিন্তু ভিডিও দিয়ে কিন্তু তারা মার্কেটিং করছে, যে আমার কাছে এটা আছে, তুমি আমার কাছে এটা এই দামে দিতে পারো, দেখছি না তো আমরা এটা? জি তো এখন তখন হয়েছে ব্যাপারটা যে আপনার বাইরের কান্ট্রি, অনেকগুলো কান্ট্রিতে এরকম হয়েছে যে এমন একটা লাজুক পরিস্থিতি হয়ে গেছে, যেখানে আসলে দেশের মাস্ক মাস্ক যেটা দরকার ডাক্তারদের পর্যন্ত পাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু আপনার ইউটিউবে ফেসবুকে তারা কিন্তু যারা আর কি যাদের কাছে স্টক ছিল, তারা আর কি বেশি দামে আপনার অ্যাড রান করে কিন্তু এগুলো ব্যবসা করছে, তাই না?
জি তো এই সময় কিন্তু আপনার ইউটিউব ফেসবুকে অনেক কাজে জরিমানা করছিল এগুলোর জন্য। যে যেগুলো ডক্টররা পাচ্ছে না তোমার সেগুলো আর কি বেশি দামে তোমার প্ল্যাটফর্ম ব্যবহার করে এগুলোর ব্যবসা হচ্ছে। তো এইগুলো তখন আর কি আপনার যেহেতু ওই সময় একটা সেন্সিটিভ অবস্থায় সবাই চলে গেছিল সারা বিশ্ব, প্রতিদিন লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে সারা বিশ্বে, তখন আর কি আপনার ইউটিউব একটা রুলস দিয়ে করলো যে তোমার কোভিড রিলেটেড কোনো প্রোডাক্ট, হ্যাঁ, কোভিড রিলেটেড কোনো প্রোডাক্ট অথবা কোভিড রিলেটেড কোনো ভুল ইনফরমেশন যে অনেক সময় আমরা দেখছি না যে কোভিড এর সময় আপনার গরম পানি খেলে উপকার, তারপরে আপনার অনেক কিছু কিন্তু বলছে, কিন্তু এগুলো কিন্তু বৈজ্ঞানিক কোনো ইয়ে ছিল না, তাই না? আমরা যদিও সবাই উপকার পাইছি, কিন্তু আমার কিন্তু সাইন্টিফিক্যালি কোনো ইয়ে কিন্তু ছিল না যে এটাতে আমার এটা ভালো হবে। অনেকেই বলছে যে আহ আহ, চা খাইতে, অনেকেই বলতেছে যে আহ মশলা চা খাইতে। তো সবকিছুতে বুঝলাম কিছু না কিছু হয়তো বা ইমপ্রুভ হয়েছে, তবে এগুলোর কিন্তু কোনো সাইন্টিফিক ইয়ে ছিল না, ব্যাখ্যা ছিল না। তো ইউটিউবে আর কি তখন বলছে যে তুমি ওই যে প্রোডাক্ট গুলো সেল করতে পারবা না, আর কোনো মিস ইনফরমেশন যেগুলো আসলে তোমার সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই। মাঝখানে বেরোছিল যে আপনার ভিটামিন ডি যাদের ছিল তাদের মানে বেশি আছে, তাদের আর কি করোনা হয় না। অনেকেই হলো আপনার রোদে থাকা শুরু করছিল, তাই না? এরকম জি কিন্তু তো এগুলো কিন্তু আর কি মিস ইনফরমেশন। হ্যাঁ, হয়তোবা আপনার ঠিক আছে, কিন্তু যেটার আসলে সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই সেগুলো আসলে মিস ইনফরমেশন। তো কোভিড এর সময় এটা রুলস করছে যে তোমরা কোনো মিস ইনফরমেশন এবং এই কোভিড রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে ইয়ে করতে পারবে না, ভিডিও দিতে পারবে না। ঠিক আছে, এইটা হচ্ছে যে জি আবার কোভিড রিলেটেড রুলস এন্ড রেগুলেশন যেটা বলছে। এখন দেখেন রেগুলেটেড গুডস। রেগুলেটেড গুডস এর ভিতরে দেখেন আছে কন্টেন্ট ফিচারিং ফার্মস। এটা যদি আপনাদের আমি একটু দেখাই, আমি একটু ইউটিউবে যাই, হ্যাঁ। এটা লিখে সার্চ করি। আচ্ছা, yes, এটা। আচ্ছা, এখন দেখেন তো এইখানে যে ভিডিও গুলো আমরা আছে ফায়ার আর্মস নিয়ে যে ভিডিও গুলো আছে, এগুলা কি দেখেন তো একটা প্লেস গুলো একটু খেয়াল করার জন্য, এগুলা কি বাসা বাড়িতে করতেছে? মানে আপনার যে প্র্যাকটিস গুলা না সবগুলাই কিন্তু আপনার কোথায় করতেছে? কোনো আপনার শুটিং একটা স্পট যেগুলোকে বলে সেই জায়গাতে করতেছে, তাই না? মানে যেখানে আর কি জি আপনার শুটিং রেঞ্জ যেগুলো আর কি বলা যায়, যেগুলো আর কি লোক সমাগম থেকে অনেক দূরে। তো আপনার আর কি ধরেন যে আপনার একটা ইয়ে আছে, কোম্পানি আছে, হ্যাঁ, আপনি যেখানে আর কি আপনার ফায়ার আর্মস গুলা বিক্রি করেন, তো আপনি আর কি এগুলা ব্যবসা ইউটিউবে মানে এগুলা ফায়ার আর্মস তো আর কি বলা যায় যে একটা রেস্ট্রিক্টেড প্রোডাক্ট কাইন্ড অফ, তাই না? জি সবার জন্য না, লাইসেন্স লাগে, অনেক ঝামেলা আছে। আর এটা সবার হাতে দিলে তো আবার গোলাগুলি শুরু করে দিবে সবসময়, একটা কথা বলে পরে দেখা যাবে যে গুলি শুরু হয়ে গেছে, ওর মন মতো না হলে গুলি করে দিচ্ছে। তো এইগুলা আর কি ব্যবসা ইউটিউবে নিয়ে আসা যাবে না। আর দেখেন যে এই রিলেটেড কোনো ভিডিও যেগুলো আছে সেগুলো যদি তুমি দাও যে তোমার প্র্যাকটিসের যে ভিডিও গুলা, এগুলো তুমি লোক সমাগম করতে পারবে না, তোমাকে এমন জায়গার ভিডিও দিতে হবে যেটা আর কি তোমার একটা নির্দিষ্ট জায়গা যেখানে আর কি ফায়ারিং রেঞ্জ বা শুটিং রেঞ্জ যেগুলোকে বলে, সেখানে সেফটি মেনটেন করে তোমাকে এই ভিডিও গুলো ক্রিয়েট করতে হবে। তো আসল কথা হচ্ছে যে এখানে তুমি যে ইয়ে করতে পারবে না, তোমার ব্যবসা ফায়ার আর্মস এর যে ব্যবসা তুমি সেটা হলো আপনার ইয়েতে নিয়ে আসতে পারবে না। ইউটিউবে নিয়ে এসে তুমি আমার পিস্তল খুব ভালো, আমার পিস্তলের এত রেঞ্জ, এগুলো তুমি এগুলার ভিডিও তুমি দিতে পারবে না। আচ্ছা, এখন দেখেন যে সেল অফ ইলিগাল অর রেগুলেটেড গুডস। এখন বলেন তো আমার হলো যে প্যারাসিটামল তো সবাই চেনে, তাই না? জি স্কোয়ার কোম্পানি কি আছে, এইচ প্লাস, তাই না? এইচ জি প্লাস স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার কোম্পানি কি কখনো বলে আমার প্যারাসিটামল যেটা এইচ প্লাস এটা সব থেকে ভালো? না কখনো শুনছেন?
আচ্ছা, এখন হচ্ছে যে আমার কোনো মেডিসিন রিলেটেড প্রোডাক্ট কিন্তু দেখবেন, কখনোই কিন্তু আপনারা দেখবেন যে, যদিও সব মানে হয় না, অনেক সময় চলে আসে কিছু আপনার হার্বাল প্রোডাক্ট আপনার ইউটিউবে পাবেন, দেখবেন যে এটা রিভিউ হচ্ছে, কিন্তু আপনার এই যে আমার প্রোডাক্ট ভালো, আমার প্যারাসিটামল সব থেকে ভালো, তুমি আমারটা নাও, এরকম কোনো ভিডিও কিন্তু ইউটিউবে নাই, আর আপনিও দিতে পারবেন না। হ্যাঁ, আর ইললিগাল প্রোডাক্টের ভিতরে আর একটা হচ্ছে যে, আপনার ইললিগাল প্রোডাক্ট কি বলেন তো, কি হইতে পারে? বিয়ার। হ্যাঁ, বিয়ার হতে পারে, ড্রাগস, যে কোনো ড্রাগস হতে পারে আপনার। বিয়ার হলো, তারপর আপনার এই যে ইয়াবা, বা আপনার কি বলে গাঁজা, এগুলা কিন্তু ইললিগাল প্রোডাক্ট। তো ইললিগাল প্রোডাক্টের কোনো ভিডিও তুমি আর কি ইউটিউবে দিতে পারবা। তবে আপনার কিছু কিছু কান্ট্রিতে কিন্তু আপনার যেটা মারিজুয়ানা, এটা কিন্তু ওরা কিন্তু ইললিগাল নাই। যদি মেক্সিকোর কথা, মেক্সিকো তো সম্ভবত, হ্যাঁ মেক্সিকোতে কিন্তু জি জি আপনার ওদের কিন্তু লাইসেন্স, ওরা কিন্তু ইয়ে করতে পারে, চাষ করতে পারে। ওদের কান্ট্রিতে কিন্তু এগুলা ইললিগাল না। হ্যাঁ, আর ওইটা আর কি অনেক সময় মেডিসিন হিসেবে ওটাকে অনেক জায়গায় ইউজ করে, আমার আর কি আইডিয়া নেই। তো এগুলার ভিডিও দেখবেন, কিন্তু ডিরেক্ট কোনো ভিডিও দেখবেন না যে টোটাল আপনার বিক্রি করতেছে বা সেল করতেছে, এরকম কোনো ভিডিও কিন্তু ইউটিউবে পাবেন। তো এরকম কোনো ভিডিও আমরাও দিতে পারবো না। হ্যাঁ, তবে এগুলো আসলে আমাদের খুব একটা দরকার নেই। আমাদের প্রথম প্রথম কিছু কিছু যেটা কি কপিরাইট, যেটা ইস্যুর কথা বললাম, যে আরেকজনের চ্যানেল থেকে ভিডিও নিয়ে কপিরাইট করে দিয়ে দিলাম, এইগুলো আসলে মেনটেন করলে আপনার কিন্তু অটোমেটিক্যালি মেনটেন হয়ে যাবে। আচ্ছা, তো এখন বলেন, আর আর কারোর কোনো প্রশ্ন আছে? এখানে মোর যেগুলো আছে এগুলো আর কি অ্যাডিশনাল পলিসিস, এগুলো নেক্সট যখন ক্লাসগুলো হবে স্যার আপনাদের সাথে আস্তে আস্তে করে এগুলো শেয়ার করবেন, মানে কোথায় কোনটা ব্যাপারটা, তখন আর কি আপনাদের টোটালি ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। আর কোথাও কোনো কনফিউশন আছে কারণ, বা আগের কোনো প্রবলেমও থাকলেও বলতে পারেন, এসইও রিলেটেড বা এফটিএফ রিলেটেড, আজকের ক্লাস নিয়েও বলতে পারেন, যেহেতু টাইম আছে না এখনো। আজকের ক্লাসটা মোটামুটি যা বুঝলাম সেগুলো, যে রুলস বা কমিউনিটি হ্যাঁ, এটা গাইডলাইন। আসলে খুব একটা মানে আপনার কিছু নাই। হ্যাঁ, আমরা যখন আসলে কাজ করতে যাব তখন আসলে টোটাল ক্লিয়ারলি আরো বুঝতে পারবো। বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু অফ টপিকে বলি যে, আচ্ছা এই 10 তারিখের পরে যদি সব খুলে দেয়, তাহলে হ্যাঁ, কি আমাদের আবার অফলাইনে ক্লাস চলে যাবে? হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি, মানে মোস্ট প্রবাবলি না, ধরে নেন যে অফলাইনে আসবে। এখন কবে থেকে শুরু করবে এইটা আসলে এখনো ফিক্সড হয় নাই। হ্যাঁ, ও, ওইটা ওইটা দিবেন না পরে? হ্যাঁ, 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 আর আপনারা নোটিশ এদিকে দিয়ে দিন। হুম, হুম। এদিকে আমাদের তো এসিও পার্টটা শেষ। আচ্ছা, আমি একটু 3টে গিগ বলছি, বাট এসিও তে আর কি কি ধরনের গিগ বা কি ইয়া করতে পারে একটু জানালে ভালো হতো। আচ্ছা, আমি তাহলে আপনার একটা কাজ করি, আপনার ফাইবারের কিছু একটু দেখাই দিই। হ্যাঁ, হ্যাঁ, জি জি, ভালো হয় তাই। ফাইবার, হ্যাঁ ফাইবারে কোথায় আপনারা কি করলে লাভবান হবেন এটা আমি একটু দেখানোর জি। ট্রাই করি, যেহেতু টাইম তাহলে আছে। আপনি কোনো যেটা সমস্যা বলছেন নেই। যে, হ্যাঁ এই যে অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট অবশ্যই তো আমাদের টার্গেট আছে। অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট অবশ্যই টার্গেট করে, যেমন এখন থেকে শুরু করেন। হ্যাঁ, কয়দিন পরে হ্যাঁ কিন্তু তার যে টিম করার জন্য লোক পাবেন না, এখন তো সবাই আছে, জি হ্যাঁ স্যার, টিম সেটাই। করার আমরা জন্য তো লোক কয়েকজন পাবেন না। মিলে একটা গ্রুপ করছি অলরেডি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, তো ফাইবারে কি চলে যাই। হ্যাঁ, আমরা যে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে করতে যাই, কিছু আর্ন হলে ভালো হয়, বুঝছেন? হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ সবাই আসলে টাকা, আর্নিং যত তাড়াতাড়ি শুরু করা যায় এটার জন্যই কিন্তু আমরা এই সকল কোর্স গুলো করে থাকি, হ্যাঁ আমরা এটাই। এই আইটি ট্রেনিং গুলো নিয়ে থাকি। কারণ এটা আর্নিং একটা, যেকোনো একটা শুরু হলে বাকিগুলো ইনশাল্লাহ হবে। কারণ কিন্তু ওগুলো তো প্যাসিভ ইনকাম, ওটাতে বেশি গুরুত্ব দিতে হবে, কিন্তু এখন আমাদের হ্যাঁ, হ্যাঁ, নাই। এক্ষেত্রে কিছু যদি মার্কেট প্লেস থেকে আসে, এটা আমাদের আসে, জন্য খুব এটার জন্য ভালো, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আমি আপনাদেরকে কিছু টিপস দিতে পারি। আপনাদের ফাইবারের ক্লাস গুলো কে নিয়েছিল, কোন স্যার নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি সবকিছু দেখানোর কথা, উনি একটা অনেক ভালো ক্লাস নেন, ফাইবারের ক্লাস গুলো। আচ্ছা, আমি যেটা দেখাই সেটা হচ্ছে যে, আপনার প্রথম প্রশ্ন ছিল যে আমরা কি কি গিগ ক্রিয়েট করতে পারি, তাই না? হ্যাঁ জি এসিওর উপরে। আচ্ছা, এখন আমরা এসইও টা কি কি করছি, আমরা প্রথমে ওয়েবসাইট কিওয়ার্ড রিসার্চ নিলাম একটা গিগ। হ্যাঁ, জি জি ওয়েবসাইট অডিটের একটা গিগ। জি আপনি একটা কাজ করতে পারেন সেক্ষেত্রে, ওয়েবসাইট অডিট এন্ড অ্যাকশন প্ল্যান, উইথ অ্যাকশন প্ল্যান। জি জি এইটা তাহলে কি হচ্ছে যে, আপনি ওয়েবসাইট অডিটটা করবেন, সাথে হচ্ছে যে আপনি যে গাইডলাইন প্রিপেয়ার করবেন, মানে কোথায় তোমার ইমপ্রুভ দরকার, এটা কোথায় করবেন, এটা কিন্তু আপনি একটা গিগে পাইছেন, পাই যাচ্ছে। হ্যাঁ, জি এরপরে আপনাদেরকে অফ পেজের ক্লাস তো হয়েছে, ওয়েবসাইট কাস্টমাইজেশন আমাদের কাজ না, ওটা ডেভেলপারের কাজ।
অন পেজ এসিও, যেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, তাই না? ইয়োস্ট অন পেজ এসিও দিয়ে আপনারা গিগ ক্রিয়েট করতে পারেন। এটার মোটামুটি অনেক গিগ আছে, মোটামুটি কাজও হয় সবে, আমি যেটা যতদূর দেখছি। এরপরে আছে আপনার হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতে পারেন। কেজিআর কিওয়ার্ড রিসার্চ কম্পিউটার অ্যানালাইসিস, মানে আপনার কেজিআর কিওয়ার্ড রিসার্চের সাথে কম্পিউটার অ্যানালাইসিস এটা দিতে আচ্ছা, পারেন। কেজিআর কিওয়ার্ড বের করবো কিভাবে? সেটা তো ক্লাসে দেখানোর কথা। আচ্ছা, স্যার, তো কেজিআর অনেক কিওয়ার্ড, রিসার্চ করে 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 মানে টুল ব্যবহার আচ্ছা, করা যায়? হ্যাঁ, টুল আপনার যদি পেইড টুল থাকে সেক্ষেত্রে তো আপনি খুব সহজেই সার্চ ভলিউম গুলা আপনার সার্চ ভলিউম আর ওইটা বের বের করে দেবেন যে 10 থেকে 250-এর ভিতরে যে সার্চ ভলিউম আছে এরকম কিওয়ার্ড গুলো সর্ট করে দিবেন। নেওয়ার পরে জাস্ট আপনার অল ইন টাইটেল ভ্যালু গুলো দিয়ে দেখতে হবে জাস্ট কেজিআর কিনা। জি স্যার। আচ্ছা, আপনাদের কি সাইট ম্যাপ থেকে কিভাবে কিওয়ার্ড বের করতে হয় এটা দেখানো হয়েছে? জি স্যার, দেখানো হয়েছিল। এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, তো আপনারা কি করতে পারেন, ওয়েবসাইট ওয়েবসাইট অডিট না, কিওয়ার্ড রিসার্চের জন্য দুইটা আলাদা গিগ করার দরকার নেই। আপনারা কেজিআর কিওয়ার্ড রিসার্চ জেনে আপনারা একটা গিগ করেন। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ আর কেজিআর কিওয়ার্ড রিসার্চ মানে ওই দুইটা মিলাই একটা গিগ করেন। টাইটেলে কেজিআর কিওয়ার্ড রাখেন, কিন্তু ডেসক্রিপশনে লেখেন যে সার্ভিস ওয়েবসাইটের জন্য আমি কিওয়ার্ড রিসার্চটা দিই। ঠিক আছে? জি আর সাথে কম্পিউটার অ্যানালাইসিস যোগ করে দিতে পারেন। এরপরে আপনার যেটা আসবে সেটা হচ্ছে যে আপনার ব্যাকলিংকের তো অবশ্যই আছে। ব্যাকলিংকের হলো প্রোফাইল ক্রিয়েশনের একটা গিগ করতে পারেন। তারপরে আপনার প্রোফাইল ক্রিয়েশনের সাথে আপনার কি আছে, আর ডিরেক্টরি বা ক্লাসিফাইড অ্যাড, ডিরেক্টরি বা ক্লাসিফাইড অ্যাডের একটা ব্যাকলিং জি করতে স্যার, পারেন। এই দুইটাই করা হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে আপনাদের আরেকটা আমি ইয়ে করতে পারি, আপনারা একটা ইয়ে করতে মান্থলি ব্যাকলিং সার্ভিস। হ্যাঁ, মান্থলি ব্যাকলিং সার্ভিস বা অফ পেজ সার্ভিস যদি একটা কাজ করেন যে একটা ওয়েবসাইটের জন্য মান্থলি, আমি একটা মান্থলি বেসিসে তোমার ইয়ে করবো। স্যার, একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো যে আমার গিগে কোনো মানে ইমপ্রেশন আসতেছে অল্প আর ক্লিক আসতেছে না। আমি কি গিগ কি ডিলিট করে আবার নতুন করে করব? মার্কেটিং করতে পারেন, গিগ মার্কেটিং। সেক্ষেত্রে যদি বাইরে থেকে রেফারেল আপনার ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ইয়ে হবে ভালো। রেফারেল ট্রাফিক যদি আসে সেক্ষেত্রে আপনার মানে যখন ফাইবার দেখবে যে ক্লিক করতেছে আবার বাইরে থেকে ট্রাফিক আসতেছে তখন কিন্তু আস্তে আস্তে আবার র্যাঙ্ক দেওয়া শুরু করবে। আর আপনারা কিন্তু কখনোই ফাইবারে নিজের গিগ সার্চ করে ওটাতে ক্লিক করবেন। ধরেন যে ওয়েবসাইট অডিট, হ্যাঁ, ওয়েবসাইট ওয়েবসাইট অডিট লেখা সার্চ করলেন। তো এখন ধরেন যে এইটা আপনার কি, এইটা আপনার কি, আপনি সার্চ করে প্রথমে এখানে পাইলেন, এখান থেকে ক্লিক করবেন না। আপনার যদি দেখা দরকার পড়ে আপনার প্রোফাইল থেকে আপনি দেখেন, এই সার্চ পেজ থেকে মানে এই রেজাল্টের পেজ থেকে আপনি এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে যদি ক্লিক করেন সেক্ষেত্রে একটা কাউন্ট করে ক্লিক করেছে। হ্যাঁ, আর এরপরে যেটা হবে, আপনি যখন এই একটা ক্লিক করবেন তারপরে যেটা হবে এটা আপনার কাউন্ট করলো, আপনি নেক্সট আরো একটা ক্লিক করলেন তারপরে ওটা কাউন্ট করলো। তো এরকম কাজে যাওয়ার পরে দেখবে যে ফাইবার দেখবে যে না, এই দিকটাতে প্রতিদিনে মোটামুটি একটা দুটা করে ক্লিক করতেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, কেউ পারচেস করতেছে না। তার মানে এই দিকে কোনো প্রবলেম আছে, তখন কিন্তু আপনার রেকর্ড ফেলায় দিবে। আচ্ছা এর আগে আপনার ইএসডিএম 2012, আপনাদের তো ডিএম 2012, হ্যাঁ, ইএসডিএম 2012 এক স্টুডেন্ট আপনার আমাকে এরকম বলছে আমার এই প্রবলেম হয়েছে, আমি কি করবো এখন। তা আমি আর কি বললাম যে আপনার দিকের যে গ্রাফ দেখা যাচ্ছে এটা ওটা একটু বের করা। তো হঠাৎ করে দেখি যে আপনার একদিনে 10টা ক্লিক, 2 দিনে আর কি এটা করছে, একদিনে মনে হয় 10টা, একদিনে 11টা ক্লিক করেছে এবং ইমপ্রেশন হয়ে গেছে। তারপর থেকে আবার একদম পড়ে গেছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি নিজে ক্লিক করছেন, বলে জি স্যার। ওইটা করার পর থেকে তার কিন্তু ক্লিক ফাস্ট পেজে ছিল, সে 2-3টা কাজও পাইছিল, তার ক্লিক কিন্তু এখন আসে মানে নাই, পিছিয়ে চলে গেছে। এইটা কখনোই করবেন না। যদি দেখার দরকার পড়ে তাহলে আপনারা আর কি ইয়ে থেকে করেন, এবং পেজ থেকে করেন, প্রোফাইল থেকে। হ্যাঁ, প্রোফাইল। এরপরে আর একটা গিগ যেটা ক্রিয়েট করতে পারেন, যত ব্যাকলিংক আছে তত সবগুলা দিয়ে আপনারা কি ওপেন করতে পারবেন। আমরা কি ব্যাকলিংক অ্যানালাইসিস দেখেছি না, কম্পিটিটর অ্যানালাইসিসের সময় আর কি ব্যাকলিংক তো দেখেছিলাম কিভাবে বের করবো যে কতগুলা ব্যাকলিংক আছে মজ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো এখন আপনারা একটা বলেন, এটা কিন্তু দেখানো হয় না, আমি যেটা এখন বলবো এটা দেখানো হয় না, কিন্তু আপনার কিন্তু এটা বুঝে নেওয়া দরকার ছিল। হ্যাঁ, যে ওইখানে যে ধরেন একটা ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট পেলাম, আমি বলবো তোমার ওয়েবসাইটের আমি টক্সিক ব্যাকলিংক গুলো খুঁজে বের করে দিবো, বা যে ব্যাকলিংক গুলো তোমার ওয়েবসাইটের জন্য খারাপ ইরিলেভেন্ট সেগুলো আমি খুঁজে বের করে দিবো।
এটা একটা গিফট হতে পারে না। ধরেন এই মস থেকে একটা লিস্ট বের করলাম, বের করার পরে যেগুলো স্প্যাম স্কোর অনেক বেশি, ধরেন যে 20-এর উপরে, এইগুলা জাস্ট সর্ট আউট করে বলবো যে তোমার এই ওয়েব ব্যাকলিঙ্ক গুলা তোমার ওয়েবসাইট গুলো খারাপ, তুমি এগুলাকে রিমুভ করো। এগুলো পারবো না একটা গিফট করতে, এটা আমরা জি জি পারবে। জাস্ট মস দিয়ে আমার ব্যাকলিঙ্কের লিস্টটা বের করবো। লিস্টটা বের করার পর ওইখানে যেগুলো স্প্যাম স্কোর বেশি সেইগুলা সর্ট আউট করে দিয়ে দিব। এখানে আরো একটা কাজ, আপনারা যদি আরো প্রফেশনাল ওয়েতে কাজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন যে আপনার প্রতিটা লিঙ্কের মানে যেগুলো লিঙ্ক আপনার আহ সন্দেহ হয় যে লিঙ্ক, সবগুলো লিঙ্ক ধরেন যে একটা ওয়েবসাইটে 1000 ব্যাকলিঙ্ক থাকতে পারে, আমাদের সবগুলো লিঙ্কে যে দেখা পসিবল না, তাই না? তো যেগুলোকে আপনার সন্দেহ মানে আপনার ইউআরএল দেখলেও তো বুঝতে পারবেন এগুলো আর কি সন্দেহ মনে হয় আপনার কাছে, সেই ইউআরএল গুলোকে ওপেন করে দেখতে পারেন যে ইরিলেভেন্ট কোনো ওয়েবসাইট, মানে আপনার ধরেন যে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ, কিন্তু আপনি একটা ডক্টরের সাইটে, ডক্টরের কি বলে আপনার ডিরেক্টরি সাইট, ডক্টরের একটা ডিরেক্টরি সাইটে আপনি ব্যাকলিংক করছেন, তাই না? এটা তো করা যাবে না। তো এইটা যদি কারোর কোনো ক্লায়েন্টের করা থাকে যে সে আর কি ভুল করে করছে অথবা কেউ তার হয়ে ইচ্ছা করে করে দিচ্ছে, এটা আপনি এটা ফাইন্ড আউট করবেন, মানে টোটাল ব্যাকলিংক অ্যানালিসিস। এইটারও কিন্তু কি একটা ক্রিয়েট করতে পারেন, টক্সিক ব্যাকলিংক অ্যানালিসিস, হ্যাঁ। আর আমি যতটুকু জানি এইটার আর কি আপনার এখন পর্যন্ত আপনার খুব কম পরিমাণ গিগ আছে। আমি সার্চ আপনাদের একটু হ্যাঁ সার্চ করে একটু দেখান। এটা দেখেন যে আপনার কত 2000, মানে অনেক বেশি কম্পিটিটর, তাই না? এগুলো তো আমার জি জি। কম্পিটিটর, 2000টা গিগ, মানে এই কিওয়ার্ডের জন্য 2000টা গিগ আসছে, মানে অনেক বেশি কম্পিটিটর। তো আমি একটু হুম সার্চ করি টক্সিক ব্যাকলিংক এর সার্চ, দেখা তো কয়টা গিগ আছে মাত্র। 86টা। তো এইখানে যদি আমি একটা গিগ ক্রিয়েট করি তাহলে আমার এখানে তো কাজ পাচ্ছে না তা কিন্তু না, দেখেন কাজ পাচ্ছে না এটা, জি জি জি। তাহলে আমরা পাইতে পারি না। যদি একটা গিগ ক্রিয়েট করি এখানে যদি আর আর ফাইবারে কিন্তু যেটা আর কি বললাম অনলাইনে কিন্তু আপনাকে থাকতে হবে, তাহলে কিন্তু আসলে কাজ পাবে না। জি তো জি। এখন দেখেন যে এখানে কিন্তু অনেক কাজ পাচ্ছে, এবং এনার কথা যদি বলি দেখেন খান শাকির, ইনি একজন বাংলাদেশ, দেখেন নভেম্বর 2015 থেকে আছে। এবং এই যে পিজাবো আর দিল্লি টক্স, দেখেন পিজাবো আমার করার দরকার নেই কারণ আমার তো সার্চ কনসোলের ইয়ে তো দিবে না, জাস্ট টক্সিক ব্যাকলিংক গুলো বের করে দেবো। এটা করে দিলে আপনাকে লাস্ট ডেলিভারিতে 4 দিন আছে। আর তার সবগুলা রিভিউ দেখেন এই একটা ইয়ে থেকে, একটা কি মানে সবগুলা না, ম্যাক্সিমাম। তো এইটার একটা গিগ আপনারা create করতে পারেন। তারপরে আপনার এই যে আমরা তো সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করতে হয়, এইচটিএমএল সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করতে হয়, এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করতে দেখানো হয়েছে না এটা? জি দেখানো হয়েছে। হ্যাঁ, এক্সএমএল সাইট ম্যাপ দিয়ে সাইট ম্যাপ ক্রিয়েট করা দেখানো হয়েছে। তারপরে রোবট টেক্সট কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ছাড়াও কিন্তু পারি, আমরা পারি না? একটা টেক্সট পেজে জাস্ট খালি আমার রোবট টেক্সটে যে লেখাগুলো থাকে ওই লেখাগুলো লিখে দিয়ে দিই, জি জি। এইচটিএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারি। তারপরে হচ্ছে আমার আহ, এই 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 কাজগুলোতেও কিন্তু আমরা এই যে এটা কত করে দেখা যায়, আই উইল ম্যানুয়ালি ক্রিয়েট এক্সএমএল এইচটিএমএল ফুটার সাইট ম্যাপ ফিক্স রোবট টেক্সট, এইটাও কিন্তু একটা ভালো টপিক হতে পারে। তারপরে আমরা স্ট্রাকচার ডাটা দেখেছিলাম, তাই না? স্ট্রাকচার ডাটা তোমার জন্য আমি স্ট্রাকচার ডাটা ক্রিয়েট করে দিব, জাস্ট জি জি। স্ট্রাকচার ডাটা কোডটা নিয়ে দিয়ে দিবেন, বলবেন যে তোমার ওয়েবসাইটের হেড ক্লোজের উপরে, মানে হেড ক্লোজের উপরে বসায় না তাদের হয়ে যাবে। তো এগুলা কিন্তু আসলে আমাদেরকে ওই যে আপনার যেটা কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, বেসিক কিওয়ার্ড রিসার্চ যেটা ওয়েবসাইটের জন্য, মানে নর্মাল ওয়েবসাইটের জন্য, এইটা কিন্তু আসলে খুব বেশি কম্পিটিটর। ওইটা যদি ক্লিয়ার করে আমি কিওয়ার্ড রিসার্চ লিখে একটু সার্চ করি, কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করে দেখেন কত কম্পিটিটর আসে, 5000। তো আমরা যদি সবাই এইটাকেই টার্গেট করি, কারণ আমরা প্রথমে এটাই শিখছি আর জি এটাই আমরা সবাই টার্গেট করে, হ্যাঁ, তো আমাদের একটু ডিফারেন্ট টার্গেট করতে হবে, তাহলে আসলে কাজ পাবে খুব সহজে। আর মার্কেটিং এর কথা যদি আমি একটু একটা টিপস বলি, আমরা তো কিভাবে আমাদের গুলাকে প্রমোশন করতে পারি এগুলো দেখা যায় না, টুইটারে লিঙ্কডইনে কিভাবে হ্যাশট্যাগ ইউজ করে আমাদের গুলাকে পোস্ট করতে পারি, দেখেছেন এগুলো? জি। আচ্ছা, তো এখন আপনার
আমি একটু লিঙ্কডইনটা দেখাই, লিঙ্কডইনে যাই। হ্যাঁ, লিঙ্কডইনে যদি যাই, যাওয়ার পরে এখন আপনাদের দেখাই, load হচ্ছে। এখানে আমি যদি এসইও লেখে সার্চ করলাম, হ্যাঁ এসইও লেখে সার্চ করলাম, এখন এখানে তো দেখেন যে এসইও নিয়ে তো অনেক কিছু আসছে তাই না? তো আমাদেরকে নর্মালি আর কি সবাই আর কি হ্যাশট্যাগ দিয়ে দেখেন, তো আমি আর কি আপনাদের এসইও দিয়ে দেখাচ্ছি এবং হ্যাশট্যাগ ছাড়া। এখান থেকে পোস্ট ফিল্টার করতে পারি না, আমরা শুধুমাত্র পোস্টটা দেখবো। জি, করা এই যায়। পোস্টটা ফিল্টার করলাম, ফিল্টার করার পর দেখেন একদিন আগে এই পোস্টটা হয়েছে। তো এখান থেকে আমি এই যে ডেট পোস্টেড এখান থেকে আমার লাস্ট উইকে যেটা আর কি আছে যত পোস্ট আছে সেগুলো দেখা যাচ্ছে। আর এই যে সর্ট বাই লেটেস্ট, এটা দিয়ে দিলাম। তো এখন যদি দেখেন এখানে একটু ইয়ে করি, একটু সার্চ করি, হ্যাঁ কন্টেন্ট স্পেশালিস্ট, নেক্সট যাই, দেখা যায় 2 মিনিট আগে দিচ্ছে পোস্টটা, 2 মিনিট আগে দিচ্ছে, কিছুক্ষণ আগে তার মানুষ। আচ্ছা আমি ওয়েবসাইট অডিট দিয়ে দেখে তাহলে আরেকটা আমাকে এসইও বলে তো টোটালটা বোঝাচ্ছে, সেটা একটু কনফিউশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইট অডিট, তাহলে হয়তো বা যেটা আমি দেখাতে চাচ্ছিলাম ওটা কনসেপ্টটা বুঝতে পারবো। ওয়েবসাইট অডিট সেম ভাবে পোস্ট, ঠিক আছে। নেক্সট পেজে যাই। আচ্ছা এইখানে দেখেন তো 1 ঘন্টা আগে পোস্ট করছে, লুকিং ফর বেস্ট এসইও সার্ভিস, দেখতে পাচ্ছি সবাই? জি, এটা একটু ওপেন করি, হ্যাঁ দেখেন লুকিং ফর বেস্ট এসইও সার্ভিস। এখানে দেখেন যে আপনার, আচ্ছা উনি আর কি ওনার নিজের সার্ভিসের আর কি ইয়ে করছে, পোস্ট করছে। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এটা আর কি এখনো পাচ্ছি না। এখানে কিছু কিছু পোস্ট দেখবেন যে আপনার যারা আর কি ওয়েবসাইট অডিট বা এসইও করা মানে করাতে চাচ্ছে তাদের জন্য, মানে যারা আর কি সার্ভিসটা প্রোভাইড করে তাদেরকে খুঁজতেছে। হ্যাঁ, তো এইখানে যদি আমি আর কি একটু আসতে চান আর কি, আচ্ছা, এই যে লেটেস্টটা নিয়ে দিয়ে টপ ক্লাস তাদের বুঝাইতে পারবো। পাই নাই একটা ওরকম পোস্ট। তবে আমরা আপনারা যদি এরকম সার্চ করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার আপনি আপনার এমন পোস্ট আসবে যেগুলো আর কি আপনার তারা আর কি লোক খুঁজতেছে, যারা একটা ওয়েবসাইট অডিট করাবে তার জন্য লোক খুঁজতেছে। তো সেইখানে যদি আপনি কমেন্ট করেন যে আমি এই সার্ভিসটা প্রোভাইড করি, সেক্ষেত্রে কিন্তু আপনার সে কিন্তু আপনাকে ইয়ে করতে পারে, কমেন্টে কিন্তু ফিডব্যাক দিতে পারে। হ্যাঁ, এরকম পোস্ট কয়েকদিন আগেও দেখছি আমি, অনেক ছিল। তবে এগুলোতে সবসময় পাবেন তা না, আপনাকে আর কি মাঝে মাঝে একটু চেক করতে হবে যে আসলে এরকম পোস্ট আছে কিনা। চেক ওয়েবসাইট ইন্ডেক্সিং এন্ড অপটিমাইজেশন, আজকে এগুলো সবই আর কি নিজেদের প্রমোশন করছে, আর কি নিজেদের কোম্পানির প্রমোশন করছে। আচ্ছা যাই হোক, আই থিঙ্ক বুঝাইতে পারছি আপনাদের মোটামুটি, যে আপনারা যদি এরকম করে সার্ভিস লেখা সার্চ করেন তাহলে এখানে অনেকেই দেখবেন যে আপনার এই সার্ভিসটা নেয়ার জন্য এখানে পোস্ট করছে, লুকিং ফর দিয়ে পোস্ট করছে, লুকিং ফর এসইও সার্ভিস স্পেশালিস্ট বা লুকিং ফর এসইও সার্ভিস প্রোভাইডার, এরকম পোস্ট করছে। তো এরকম পোস্ট যদি পান সেক্ষেত্রে আপনার ফাইবারের লিঙ্ক দিয়ে, ফাইবারের লিঙ্ক দেওয়া দরকার নেই। আপনার লিঙ্কডিন যেহেতু বেশি প্রফেশনাল, আপনার ফাইবারের লিঙ্ক আপনি ইগনোরই করেন, এখানে তাকে ডিরেক্টলি কথা বলেন তার সাথে, মানে তাকে ওখানে কমেন্ট করেন, সে যদি আপনাকে মেসেজ করে সেক্ষেত্রে তখন তার সাথে কমিউনিকেট করেন। হ্যাঁ, তখন তার সাথে কমিউনিকেট করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইয়ে করবে সে, কমিউনিকেট করেন আপনাকে, কিন্তু তখন সে আপনাকে ইয়ে করবে যে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমার এই কাজটা করে দাও, তার জন্য তুমি কত চার্জ দিতে পারো।
আর টাকা ধরেন যে ফাইবারের মাধ্যমে টাকা নিয়ে দিচ্ছে আমার সুবিধা বা সিস্টেম আছে, তাছাড়া যে কোনো সিস্টেম নাই তা কিন্তু না। আমরা কিন্তু ডিরেক্টলি আমার পে অনারেও টাকা নিতে পারি, তাই না? জি। এই যে লাস্ট আপনার ডিএসডিএল যে ব্যাচের কথা বললাম, ওদের আর একটা স্টুডেন্ট আপনার একটা কাজ পাইছে, ও আর কি ডিরেক্ট লাইনে এরকম করে খুঁজে খুঁজে পাইছে। হ্যাঁ, এরকম করে আপনার এই খুঁজে খুঁজে পাইছে। টোটাল হলো আপনার মান্থলি এসএস সার্ভিস ওটা সম্ভবত ওটা হলো আপনার $200। তার $100 প্রথমে পে করছে, আর বাকি $100 কাজ হওয়ার পরে মানে কাজ কমপ্লিট করার পর পে করবে, এবং ডিরেক্টলি তার পে অনারে পে করে দিচ্ছে। আর এই ক্ষেত্রে কিন্তু সে ফাইবারেও যায় নাই, ফাইবারের যে যে আমার রিভিউ একটা আমার যে কাজ খারাপ হলে ব্যাড রেটিং দিবে এরকম তো কোনো সুযোগ নেই। কাজ খারাপ হলে আপনার সর্বোচ্চ বলতে পারে ঠিক আছে তুমি আর করা দরকার নেই, এরকম বলতে পারে। আর আমরা কনফিডেন্ট থাকি যে কাজ খারাপ হবে না, আমরা তো মোটামুটি সবকিছুই পারি। আর প্রথম প্রথম কাজ যখন পাবো তখন তার একটু যত ভালো করে কাজ করা যায় সেটাই আমরা ট্রাই করবো, তাই না? জি। আচ্ছা, আর আপনাদের কি কোরা দেখানো হয়েছিল? কোরা চিনি সবাই? জি, ওরা দেখে। আচ্ছা, কোরাতে কি কি দেখানো হয়েছে, যে কিভাবে আমরা বিভিন্ন কোশ্চেন খুঁজে পেয়ে সেখানে আপনার পোস্ট করতে পারি, মানে কমেন্ট করতে পারি, তাই না? অ্যান্সার করতে পারি মার্কেটিং এর সময়। জি আচ্ছা, জি। এইখানে আপনাদের আমি আর একটা টিপস দিতে পারি। এখানে আপনি কি করতে পারেন, কোরাতে আপনি একটা পোস্ট করেন যে আমি একটা ওয়েবসাইট অডিটের গিগ ক্রিয়েট করছি, দেখো তো গিগটা ঠিক আছে কিনা। করতে পারি না আপনি এরকম একটা পোস্ট? জি। তো এরকম একটা পোস্ট যখন করেন বা করবেন তখন কিন্তু আপনার যে ওখান থেকে যে ট্রাফিক গুলো আসবে, তাতে যে আমার সার্ভিস আপনার ওয়েবসাইট অডিটের সার্ভিসটা যে কেউ নিবে তা কিন্তু না। কিন্তু হবে কি, আপনার গিগে ক্লিক করবে কয়েকটা, তাই না? তো গিগে যখন ক্লিক করবে তখন ফাইবার কিন্তু দেখবে যে আচ্ছা এই হলো আপনার এর গিগে ক্লিক করতেছে না, তখন কিন্তু আপনাকে আবার একটু র্যাঙ্কে দিয়ে ট্রাই করতেছে। তো পুরো আর আর সব থেকে বড় কথা, কোনোটাই কিন্তু বেশি বেশি ভালো না। হ্যাঁ, আপনি যেটাই করেন একটু অল্প স্বল্প ধরেন যে আপনার একবার দুইবার করলেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর এরকম করলেন। তো আপনার এক প্ল্যাটফর্মে যদি আপনি মানে পুরাটাই আপনি বারবার প্রতিদিন একটা একই টাইপের পোস্ট দিচ্ছেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যাক করবে পুরাটাই। হ্যাঁ, আর লিঙ্কডইনে যেহেতু একটা বেশি প্রফেশনাল একটা আমরা গিগ শেয়ার করি বা আপনার এখানে কমেন্ট করি, এগুলো একটু লিমিটেড করতে হবে। হ্যাঁ, খুব বেশি বেশি করা যাবে না। ঠিক আছে? সাপ্তাহিক অনুযায়ী। হ্যাঁ, আই থিঙ্ক সবাই মোটামুটি বুঝতে পারছেন ব্যাপারগুলো।